ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের তাপীয় প্রসারণ টপিকের ওপর একটি আলোচনা করব। তো তাপের ঘটনাসমূহের মধ্যে তাপীয় প্রসারণ ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটি টপিক। তো আমরা খুব সাধারণভাবেই জানি যে তাপ প্রয়োগ করলে পদার্থের প্রসারণ ঘটে। সে তরল, কঠিন বা গ্যাসীয় যে কোনো পদার্থই হোক না কেন, সাধারণত তাপ প্রয়োগে প্রসারণ ঘটে। কিন্তু এই প্রসারণ এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকমভাবে হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি বাস্তবিক জীবনে, তাহলে দেখতে পাই যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের প্রসারণ সবথেকে কম হয়, তরল পদার্থের প্রসারণ একটু বেশি হয় এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ সব থেকে বেশি হয়। তো তাহলে এখানে আমাদের গাণিতিকভাবে বা পদার্থবিজ্ঞানের ভাষায় বুঝতে হবে যে কোনো পদার্থের কীরকম প্রসারণ হচ্ছে। অর্থাৎ কোনো কঠিন পদার্থকে আমি যদি প্রথমে নিই, তো তাহলে সেক্ষেত্রে প্রসারণগুলো কেমন হবে। সাধারণভাবে যদি দেখা যায়, তো আমরা দেখে থাকি যে কোনো পদার্থকে গরম করলে সেটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। তো অনেক সময় এই পদ্ধতিটা আমরা ব্যবহার করে থাকি। যদি কোনো গরুর গাড়ির চাকা আগের দিনে যে ব্যবহার হতো, তো তার চারিদিকে লোহার পাত দিয়ে বেড়ি লাগানো হতো। তো সেই ক্ষেত্রে সেই বেড়িটিকে প্রচণ্ড উত্তপ্ত করে, অর্থাৎ সেটি তখন প্রসারিত হচ্ছে এবং তখন সেই উত্তপ্ত অবস্থাতেই সেই লোহার বেড়িটি পরানো হতো সেই যে কাঠের চাকা রয়েছে তার চারিপাশে, এবং তারপর সেটাকে ঠান্ডা করা হতো, সেটা জল ঢেলে বা স্বাভাবিকভাবে রেখে ঠান্ডা করা হতো। তাতে করে সেটি আবার সংকুচিত হয়ে যেত এবং সেই কাঠের চাকার ওপর খুব শক্ত এবং মজবুতভাবে সেটি কিন্তু সেট হয়ে যেত। এছাড়াও আমরা দৈনন্দিন জীবনে আরও দু একটি ঘটনা বলতে পারি। যেমন কখনো হয়তো বা ধাতব নির্মিত কোনো শিশি বা বোতলের মুখও যদি খুব শক্তভাবে আটকে যায়, তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি সামান্য গরম করে নিতে পারি, তাহলে সেটা খুব সহজেই কিন্তু খোলা যেতে পারে। তো যাই হোক, উদাহরণে আর যাব না। তো আমি এই ক্ষেত্রে সাঁতরা পাবলিকেশনের যে বইটি ব্যবহার করছি, সাঁতরার বইটি, তো সেখানে পেজ নাম্বার 28 তাপের ঘটনাসমূহ রয়েছে। তো সেখানে একটি টপিক, সেই বই অনুসারে আমি একটু ফলো করার চেষ্টা করছি। তো প্রথমেই রয়েছে দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার আলোকে কঠিন পদার্থের প্রসারণ। তো সেক্ষেত্রে বিভিন্ন দৈনন্দিন জীবনের উদাহরণগুলো দেওয়া আছে, অলরেডি আমি বলেছি দু একটি। এরপর আছে দ্বিধাতব পাত। তো এই পরীক্ষাটি এখানে আমরা পরে আলোচনা করব। তার কারণ প্রথমে আমাদের যে ধারণাটা দরকার, কঠিন পদার্থের প্রসারণ কিভাবে ঘটে এবং সব পদার্থের কি একই রকম প্রসারণ হয়। তো এর উত্তরে বলা যায়, সব কঠিন পদার্থের প্রসারণ কিন্তু একই রকমভাবে হয় না। তার কারণ এক একটা পদার্থের উপাদান এক এক রকম। যেমন তামার যে হারে প্রসারণ ঘটবে, লোহার সেই হারে প্রসারণ ঘটবে না, এর আলাদা রকম হবে। সোনা বা রূপো বা অন্য যে কোনো ধাতু বা অন্যান্য কোনো কঠিন পদার্থ, তার উপাদানগত পার্থক্যের জন্য কিন্তু তার প্রসারণ কিন্তু ভিন্ন ভিন্ন ঘটবে। তো তাহলে এই কঠিন পদার্থের প্রসারণে তিন রকম প্রসারণ নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রথমত রৈখিক প্রসারণ। রৈখিক প্রসারণ। নাম্বার 2 ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। কেন তিন রকম প্রসারণ এখানে আলোচনা করছি, তার কারণ কোনো একটি কঠিন পদার্থ তার দৈর্ঘ্যের যেমন বৃদ্ধি ঘটতে পারে, সেরকম যদি একটা ক্ষেত্রফল থাকে, তো তাহলে সে তার ক্ষেত্র প্রসারণ হতে পারে এবং আয়তন তো থাকবেই, তাই আয়তন প্রসারণ হবে। তো যে ক্ষেত্রে তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু রৈখিক প্রসারণ বা ক্ষেত্র প্রসারণের কোনো গুরুত্ব নেই, বা সেটা নিয়ে আলোচনার কোনো বিষয়বস্তু সেটা নয়। শুধুমাত্র আয়তন প্রসারণ নিয়ে আমরা তরল বা গ্যাসের ক্ষেত্রে সেটা আলোচনা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা প্রথমেই এই রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, এগুলো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, রৈখিক প্রসারণের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে কোনো একটি
রৈখিক বলতে একটি দৈর্ঘ্যের বৃদ্ধি এখানে আলোচনা করা হবে। তো মনে করছি একটি সরু তার আছে বা যে কোনো একটি দৈর্ঘ্য কিছু রয়েছে, θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর দৈর্ঘ্য L1, এল মানে লেন্থ। তো L1 এর দৈর্ঘ্য θ1 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো আমি উষ্ণতা বৃদ্ধি করে θ2 করলাম, তো সেক্ষেত্রে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2। তো তাহলে কিছুটা বৃদ্ধি এখানে দেখাচ্ছি। তো নতুন দৈর্ঘ্য, আগেরটা L1 হবে, তো নতুন দৈর্ঘ্য L2 এই। তাহলে এখানে আমার উষ্ণতা বৃদ্ধি অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1। প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ শুরুতে যে দৈর্ঘ্য ছিল L1। তাহলে এই কটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রাথমিক উষ্ণতা বৃদ্ধি θ2 মাইনাস θ1, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 এবং প্রাথমিক দৈর্ঘ্য L1। তো তাহলে এর সাহায্যে আমরা একটা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। তো দেখি সেটা করা যায় কিনা। তো তাহলে আমি এখানে একটা কথা লিখতে পারি, θ2 মাইনাস θ1 উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যে, আমি একটু ছোট করে লিখছি, L1 দৈর্ঘ্যে অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যেহেতু L1 ছিল, তাই এই দৈর্ঘ্যটিকে আমাদের কনসিডার করতে হবে। L1 দৈর্ঘ্যে বৃদ্ধি অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1। অবশ্যই ঠিক লিখেছি, মুছে দিচ্ছি এটুকু। তাহলে এখানে আমরা একটু ঐকিক নিয়মের সাহায্য নেব। তাহলে এক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে এক দৈর্ঘ্যে অর্থাৎ একক দৈর্ঘ্যে এর দৈর্ঘ্যের পরিবর্তন দাঁড়াবে ঐকিক নিয়ম অনুসারে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 θ2 মাইনাস θ1। অর্থাৎ এটা বোঝা গেছে। অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যদি একক দৈর্ঘ্যে হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা আমার হতো এই পরিমাণ। তাহলে এখানে আমরা কনসিডার করছি একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থ যদি হয়, তাহলে তার ক্ষেত্রে বৃদ্ধি ঘটবে এই পরিমাণ। তো এই একক দৈর্ঘ্য এবং একক উষ্ণতা বৃদ্ধির সাপেক্ষে যে পরিমাণটুকু বৃদ্ধির যে পরিমাণটুকু পেলাম, একে একটা নতুন নাম দিচ্ছি আমরা, সেই নামটা দিচ্ছি আলফা। অর্থাৎ আলফা সমান সমান L2 মাইনাস L1 ইন্টু θ2 মাইনাস θ1। এই আলফা এর নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, একই কথা। তাহলে একে আমরা কি বলবো? রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা যেতে পারে। রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই রৈখিক প্রসারণ গুণাঙ্ক একটি নতুন রাশি আমি পরিচিত করতে চলেছি। অর্থাৎ লোহা, তামা বা অন্য কোনো কঠিন পদার্থ সবার আলফার মান কি সমান? অবশ্যই না। কেন? তার কারণ এক একটা ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের উপাদান ভিন্ন ভিন্ন। অর্থাৎ তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিন্তু আলফার মানটা
পরিবর্তিত হতে থাকবে আলাদা আলাদা কঠিন পদার্থের ক্ষেত্রে। তো তাহলে এখানে আমরা রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কিভাবে দিতে পারি? এখানে আমরা 29 পেজে যদি যাই তাহলে দেখতে পারি এখানে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক আছে। কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি এর উষ্ণতা বৃদ্ধিতে অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধিতে এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে। এখানে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, আমি শুরুতে ব্যাখ্যাটা করে নিয়েছি এবং পরে সংজ্ঞা দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। তো তাহলে আমি যদি এখানে আলফা এর একক বের করার চেষ্টা করি তো দেখো বুঝতে পারো কিনা একক কি হবে। এর ওপরে অর্থাৎ লব এখানে আছে দৈর্ঘ্যের একক। কেন? দৈর্ঘ্যের পরিবর্তন মানে সেই এককটা দৈর্ঘ্য দিয়েই হবে। তো এখানে মিটার বা সেন্টিমিটার, যদি এসআইতে নিই তো তাহলে মিটার। নিচে এখানে দৈর্ঘ্য আবার আছে অর্থাৎ আবার মিটার, তো উপরে নিচে মিটার কেটে যাবে। তো তাহলে শুধু পড়ে থাকছে নিচে উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ উষ্ণতার একক। তো সেটা যদি আমি সিজিএসে নিই তো তাহলে সেটা পার ডিগ্রি সেন্টিগ্রেড -1, বা যদি এসআইতে নিই তো তাহলে সেটা হবে হচ্ছে পার কেলভিন। খুব সহজ ব্যাপারটা। তো তাহলে আমরা এখান থেকে এর এককটাও পেয়ে গেলাম। তো আমি এখানে আরেকটু নতুন রাশিমালা, এটা তো আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর রাশিমালা লিখলাম। তো আমরা নতুন করে আমরা যদি আরেকটু অন্তিম দৈর্ঘ্য এর রাশিমালা নির্ণয় করতে চাই তাহলে দুটো লাইন করতে হবে এখান থেকে। তো দুটো লাইনটা এরকমভাবে করা যেতে পারে, বা দিয়ে এখান থেকে যদি আড়াআড়ি গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে এখান থেকে যে ফলাফল দাঁড়াবে L2 - L1 ইকুয়ালস আলফা L1 θ2 - θ1। ক্লিয়ার? তাহলে আমি L1 কে ডান দিকে নিয়ে নিচ্ছি, তাহলে L2 ইকুয়ালস L1 প্লাস আলফা L1 θ2 - θ1। তো এই ক্ষেত্রে L1 কমন নেওয়া যেতে পারে। তো কমন নিয়ে আমি এখানে পাই L1 1 প্লাস আলফা θ2 - θ1। তো তাহলে এটা আলফার সাহায্যে নতুন একটা রাশিমালা অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য θ2 উষ্ণতা, অন্তিম উষ্ণতা, তো সেই উষ্ণতায় আমি L2 অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য কত হবে সেটা খুব সহজে এই রাশিমালার সাহায্যে নির্ণয় করতে পারছি। এটা মুখস্থ করা যেতে পারে বা এটাও মনে রাখা যেতে পারে। তো আমি বলবো এটা অবশ্যই মুখস্থ করাটা সুবিধাজনক হবে। অর্থাৎ L2 ইকুয়ালস L1 ইন্টু 1 প্লাস আলফা θ2 - θ1। এটা কখনো ডেল থিটাও লেখা যেতে পারে পরিবর্তন বোঝাতে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রৈখিক প্রসারণ তার রাশিমালা এখানে নির্ণয় করলাম। তো এরপরে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমি বলেছিলাম এর আগে যে 3 রকম প্রসারণ হতে পারে। তো শুধুমাত্র দৈর্ঘ্যের বিবেচনা করলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ যদি কোনো পদার্থ এরকম হয় যে খুব পাতলা পাত যদি হয়, যার দৈর্ঘ্য প্রস্থ রয়েছে কিন্তু যার উচ্চতা খুবই কম, খুবই পাতলা, কাগজের পেজের মতো, কোনো খাতার পেজের মতো এরকম পাতলা যদি কোনো ধাতব কোনো পদার্থ হয় তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা আমাদেরকে কনসিডার করতে হবে। তো এই ক্ষেত্রে ধারণাটা ঠিক একই রকম। তো এটা খুব বিশেষ আলোচনার মধ্যে আমি যাব না, একটু সংক্ষেপেই ব্যাখ্যা করব। ধরে নিচ্ছি θ1 উষ্ণতায় এর প্রাথমিক যে ক্ষেত্রফল, তো সেই ক্ষেত্রফল A1। এবার উষ্ণতা বৃদ্ধি করলাম, যথারীতি এর দৈর্ঘ্য প্রস্থ উভয়েরই পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে নতুন যে দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধির ফলে যে ক্ষেত্রফল তৈরি হলো এটা A1 ছিল, এটা হয়ে গেল A2। অর্থাৎ θ2 উষ্ণতায় এখানে A2 ক্ষেত্রফল উৎপন্ন করলো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার সেই একই রকম ভাবে উষ্ণতা বৃদ্ধি θ2 - θ1 এবং ক্ষেত্রফল বৃদ্ধি A2 - A1।
এখানে আমরা একটা প্রসারণ গুণাঙ্ক কনসিডার করব। সেই প্রসারণ গুণাঙ্কের নাম হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আগের মতোই আমরা এর সংজ্ঞা দিতে পারি। তো সংজ্ঞাটা আমি প্রথমে আলোচনা করিনি। কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয়, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হবে, উষ্ণতা বৃদ্ধি তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হবে। এখানে আমার একক ক্ষেত্রফল নেই, A1 ক্ষেত্রফল আছে। তো তাহলে ঐকিক নিয়ম অনুসারে ঠিক আগের মতো যেমন L1 ছিল, তো সেই ক্ষেত্রে আমরা A1 দিয়ে করলে তো একই রকমভাবে একক ক্ষেত্রফলেও আমরা বের করতে পারি। তো সেটা বের করলে ঠিক রাশিমালাটি আগের মতোই আসবে এরকম A2 মাইনাস A1, নিচে আসবে A1 θ2 মাইনাস θ1। এই নতুন যে রাশিমালাটা আমরা পাবো ঠিক আগের নিয়মে, আমি রিপিট করছি না, বইতে অলরেডি ব্যাখ্যা করা আছে। তো একে নাম দেব বিটা, অর্থাৎ বিটাকে বলা হচ্ছে এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো তাহলে এই বিটার একক কি হতে পারে? একক, এখানে একক যদি দেখা যায় ক্ষেত্রফলের পরিবর্তনের একক, অর্থাৎ মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। আর এখানে নিচেও আছে ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল, এরও একক আছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। তো তাহলে উপরে নিচে এখানে কেটে যাবে, তাই আমার এখানে ক্ষেত্রফলের একক নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। তো তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধির একক যা হবে নিচে শুধু সেই এককটাই বসবে, অর্থাৎ সেটি যদি আবার উল্টে যায় তো তাহলে সেক্ষেত্রে আবার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন এই একক দ্বারা সূচিত হবে। অর্থাৎ আলফা এবং বিটা এদের এককগত কোনো পার্থক্য নেই, একক একই, কিন্তু এর যে রাশিমালা সেটাতে সামান্য পার্থক্য রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পদার্থের, কঠিন পদার্থের ক্ষেত্রে বিটার মান অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মানও কিন্তু আলাদা আলাদা হবে। অনুরূপভাবে এখানেও আমরা কিন্তু এই বিটার রাশিমালা যেটা আছে, তো অন্তিম ক্ষেত্রফল A2 সমান সমান আগের মতোই A1 ইন্টু 1 প্লাস বিটা θ2 মাইনাস θ1 লিখতে পারি, ঠিক আগের মতোই এই রাশিমালাটা আমরা লিখতে পারি। A1 কমন, তো আমি এটা মনে রাখতে বলবো A2 ইকুয়ালস A1 ইন ব্র্যাকেট 1 প্লাস বিটা θ2 মাইনাস θ1। তো তাহলে এই হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কনসেপ্ট। অনুরূপভাবে আবার যদি আমি 3 ডাইমেনশনে ভাবি, কোনো একটি পদার্থ আছে, তো তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা তার একটি আয়তন রয়েছে। তো তাহলে সেই উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তনগত পরিবর্তন হবে, এবং সেই আয়তনগত পরিবর্তন যদি হয় তাহলে প্রতি একক আয়তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন ঘটবে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো ধরে নেওয়া যাক আমাদের এরকম একটি কিছু ঘনবস্তু আছে, ঘনবস্তুই নিতে হবে, নট নেসেসারি কোনো একটা গোলক নেওয়া যেতে পারে কিছু, বা যে কোনো শেপ নেওয়া যেতে পারে, তার কারণ আয়তন তো থাকবেই। তো প্রাথমিক অবস্থায় হয়তো বা আয়তনটা V1 ছিল θ1 উষ্ণতায়, পরবর্তীতে উষ্ণতা বৃদ্ধি θ2 করেছি, তার জন্য V2 অন্তিম আয়তন দাঁড়িয়েছে। তো তাহলে এর অন্তিম আয়তনটা এরকম কিছু হয়তো বা পরিবর্তন হয়ে গেছে, নতুন আয়তন, ঠিক অঙ্কন করা যাচ্ছে না, 2 ডাইমেনশনাল প্লেনে অঙ্কন করছি। তো এর আয়তনটাও এরকমভাবে হয়তো বা কিছু পরিবর্তন হবে, আগে V1 ছিল তো পরে V2 হয়েছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের যেটা দেখতে পাচ্ছি উষ্ণতা বৃদ্ধি θ2 মাইনাস θ1 এবং আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1। তো এক্ষেত্রেও আমরা আগের মতোই, ঠিক যদি আমরা সংজ্ঞাটা এখানে বই থেকে দেখি, কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ সেক্ষেত্রে আবার 1 ডিগ্রির সাপেক্ষে আমরা বিবেচনা করছি এবং একক আয়তনের সাপেক্ষেই কিন্তু বৃদ্ধিটাকে এখানে নিচ্ছি। তো তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে
আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে গামা দিয়ে প্রকাশ করা হয়। গামা কয়েকবার প্র্যাকটিস করবে এরকমভাবে, গামা। আর ঠিক নয়, এরকম করে ছেড়ে দিতে হবে। আর এর মাথাটা এরকম হয়, কিন্তু এটার মাথাটা আসবে না। তো এরকম কিছু প্র্যাকটিস করতে হবে। একে বলা হচ্ছে গামা, গ্রিক অক্ষর আলফা বিটা গামা, তোমরা আগেও নাম শুনেছ। তো তাহলে আমরা গামা সমান সমান এখানে লিখতে পারি আয়তনের পরিবর্তন v2 - v1 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন অর্থাৎ v1 ইন্টু উষ্ণতার পরিবর্তন θ2 - θ1। তো এই ক্ষেত্রেও দেখা যায় এর একক অর্থাৎ গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক এর একক কিন্তু সেই আয়তনের একক, নিচেও আয়তনের একক কেটে যাবে, অর্থাৎ এখানে উষ্ণতার এককটাই কিন্তু আমাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা রাশিমালা থেকে দাঁড়াবে সেন্টিগ্রেড মাইনাস সেন্টিগ্রেড পার সেন্টিগ্রেড অথবা এসআই পদ্ধতিতে পার কেলভিন। তো তাহলে আমরা দেখতে পেলাম আলফা বিটা গামা এদের এককগত কোনো পার্থক্য নেই, শুধু রাশিমালাগত পার্থক্য রয়েছে। অনুরূপভাবে আমরা এখানে অন্তিম আয়তন v2 সমান সমান v1 ইন থার্ড ব্র্যাকেট 1 প্লাস গামা θ2 - θ1। তাহলে এটি হলো অন্তিম আয়তনের উষ্ণতা বৃদ্ধির সাপেক্ষে অন্তিম আয়তনের রাশিমালা। তো তাহলে এই হচ্ছে 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের ক্ষেত্রে। আবার বলছি, কঠিন পদার্থের ক্ষেত্রে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের ধারণা। তাহলে এবার একটা প্রশ্ন মনে জাগছে তোমাদের, পেজ নাম্বার 30-তে চলে আসো সবাই। প্রশ্নটি হচ্ছে যে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, তো আয়তনের পরিবর্তন ঘটলে সেই পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রের পরিবর্তনও তো হচ্ছে। আবার যদি ভাবি যে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে কোনো হয়তোবা দ্বিমাত্রিক কোনো বস্তু, তো তাহলে সেই ক্ষেত্রে তো তার দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তন হওয়া, অর্থাৎ তার সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্যের প্রসারণ ঘটা। তো তাহলে সেই ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের কি কোনো সম্পর্ক কি রয়েছে? যে হয়তোবা আমি কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানি কিন্তু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক জানি না, তাহলে কোনো সম্পর্ক কি আমরা প্রতিষ্ঠা করতে পারবো? বা আয়তন প্রসারণ গুণাঙ্ক জানি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক জানি না, তাহলে এই সম্পর্কটা কিন্তু প্রতিষ্ঠা করা যায়, কিন্তু আমাদের ক্লাস 10-এর পাঠ্যসূচি অনুযায়ী এই সম্পর্কটি প্রতিষ্ঠা করার নিয়মাবলী এখানে দেওয়া নেই, শুধুমাত্র সম্পর্কটি লিখে দেওয়া আছে। তো আমি সেটাই রিপিট করছি, ক্লাস 11-এ এটা রয়েছে, খুব সুন্দর এবং সহজ প্রমাণ। তো যাই হোক, তোমাদের যেহেতু নেই তাই শুধু শুধু এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, সম্পর্কটি মনে রাখলেই হবে। সেটি হচ্ছে আলফা ইকুয়ালস বিটা বাই 2 ইকুয়ালস গামা বাই 3। খুব সহজ সম্পর্ক, অর্থাৎ আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান এটি হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 ইকুয়ালস আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। তাহলে দেখো এর যে কোনো একটি যদি জানা থাকে তাহলে বাকি দুটো খুব অনায়াসে আমরা এই সম্পর্কের সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারি। এরপর তোমরা 30 পেজে একটু নিচের দিকে দেখো, এখানে দুটো ধারণা দেওয়া আছে, দুটো ছক করে দেওয়া আছে। প্রথমে একক সম্পর্কে ধারণা দেওয়া আছে, তারপরে আছে এখানে বিভিন্ন পদার্থ, কঠিন পদার্থ এবং তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ধারণা। তো যেমন পিতল, লোহা, ইস্পাত, জার্মান সিলভার এগুলো আছে। তো তাহলে দেখো এদের প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু খুব কম, এটা যে খুব বেশি মাত্রায় তা কিন্তু নয়। পিতলের ক্ষেত্রে 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ দেখো এখানে 10⁻⁶, অর্থাৎ 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি যদি করি তাহলে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পিতলের খণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে ভীষণ কম, সেটা মাত্র 19 × 10⁻⁶ মিটার। এটা খুবই কম মাত্রায়, সেই জন্য এই দৈর্ঘ্য বৃদ্ধিটা খুব কম উষ্ণতা বৃদ্ধিতে আমাদের সাধারণত চোখে পড়ে না। তো যাই হোক, এদের সবার সমানও নয়, কারো কারো ক্ষেত্রে খুবই কম আছে, কারো কারো ক্ষেত্রে কিছুটা বেশি আছে। এর মধ্যে আমরা তুলনামূলক এখানে ছকটা যদি দেখি তো তাহলে এখানে তুলনামূলক ধারণাটা তৈরি হচ্ছে। তো তাহলে এই হচ্ছে আমাদের কঠিন পদার্থের
দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের ধারণা। পরবর্তী ভিডিওতে আমরা তরলের প্রসারণ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এটুকুই। সকলকে ধন্যবাদ। ভালো করে পড়ো, সুস্থ থাকো।